আমি চোখের সামনে বসে শুনছি উত্তমবাবু সৌমিত্রবাবু নিয়ে আলোচনা হচ্ছে, দুই ফ্যানের মধ্যে। যে বলছে সৌমিত্রবাবু সম্বন্ধে সে কি করে এ কথা বলছে কে জানে, কি করে বলছে এ কথা, সে সাহস হলো কি করে তার বলা। শুনলাম প্রধানমন্ত্রী নৌকায় করে ঘুরেছেন, তো ওনার ইচ্ছে হয়েছে ঘুরেছেন, উনি প্রধানমন্ত্রী, উনি আশা করছি আমাদের এখানকার সব থেকে ম্যাচিওর লোক, উনি যখন মনে করেছেন একটা ফাঁকে এসে গঙ্গা ঘুরবেন, তা কি বলবো, আমি বারণ করবো এখন, বলবো প্রধানমন্ত্রী গঙ্গায় ঘুরতে পারবেন না? কি অদ্ভুত ব্যাপার এটা। আমি জানি না, মানে এগুলো খেয়েছেন তো খেয়েছেন ঝালমুড়ি, ওনার ঝালমুড়ি পছন্দ, খেয়েছেন, ঝালমুড়ি 10 টাকার খেয়েছি। হ্যাঁ, এটা নিয়েও প্রশ্ন, 10 টাকার ঝালমুড়ি। আর তুইও সেটা আলোচনা করছিস 10 টাকা। মজা মজা, এই আমার মজা লাগছে। কিন্তু এই মা প্রতিদিন বাবার ছবির সামনে বসে চা খায়। আমি মাকে ফোন করলে, যখনই ফোন করি তখন আর মা আর বাবা দুজনকে একসাথে দেখা হয়ে যায়। বিয়ে করেছি বললে অন্য সম্পর্ক করেনি, এরকম পুরুষ মহিলা আছে নাকি যে একটাই বিয়ে করেছেন কোনো সম্পর্ক করেনি? নেই। বিয়ে করলেই সব কমিটমেন্ট। টেলিভিশন পর্দায় দাঁড়িয়ে আমাকে বকেছিল, হ্যাঁ এই তুই গানটা শিখে আয়। খারাপ লেগেছে। প্রত্যাবর্তন ছবি নিয়ে আসছেন বড় পর্দায় শিলাজিৎ মজুমদার। প্রথমে জেনে নেব এই ছবির মধ্যে নতুনত্ব কি থাকছে, কারণ ওয়ার্ডটার মধ্যে কিন্তু ইটসেলফ ক্যারিজ আ লট অফ মিনিং। দেখো, ছবিটার মধ্যে প্রথম যে জিনিসটা আমি খুব এক্সপেক্ট করছি সেটা হচ্ছে সমর্পণ সেনগুপ্ত এটা ডিরেক্ট করছে, এবং ও প্রথম সেই অর্থে ওর একটা ছবি যেটা রিলিজ করছে, হয়তো আগে একটা ছবি করেছে সেগুলো হয়তো পুরোপুরি তৈরি হয়নি বা কিছু, অনেক কাজ করেছে, প্রায় 15-16 বছরের উপরে এক্সপিরিয়েন্স আছে। ও একটা ছবি করছে, তার মানে প্রথম এক্সপেকটেশন আমার হবে যে এটা ফ্রেশনেস। এটা একটা, আমার মনে হচ্ছে যে প্রাথমিকভাবে একটা তোর একটা ফ্রেশ দেখতে পাবো জিনিসটাকে। গোপী ভগত ও সিনেমাটোগ্রাফি করেছে, অসাধারণ কিছু দৃশ্য তুলেছে, এবং দৃশ্য খালি তুললে তো হয় না, অনেক সময় অনেক ভালো দৃশ্য তোলা যায়, খুব সিনিক বিউটি, বিভিন্ন রকমের, এগুলো ভালো দেখতেই হয়। একটা সূর্যাস্ত খুব ভালো হতেই পারে, কিন্তু সেটা ধরতে হয়, সেটার জন্য সিনেমাতে টাইমের একটা ব্যাপার থাকে, প্রেশার থাকে, তাড়াতাড়ির মধ্যে অ্যাক্টার্সদের রেডি হওয়া ব্যাপার থাকে, তারপর সেই মুডে গিয়ে করতে হয়। তো সেটা অত্যন্ত মুন্সিয়ানার সঙ্গে করেছে গোপী ভগত, অভিজ্ঞ চিত্র পরিচালক, মানে আমি চিত্র পরিচালক বলতে বলছি যিনি ছবি করছেন, ডিওপি বা সিনেমাটোগ্রাফার। আর নতুন প্রডিউসার, প্রথমবার কাজ করছে, কিন্তু অভিজিৎ ইজ অলওয়েজ আ লার্নার। অনেকে আছে ছবি করতে এসেছি একটা কোনো মিশন নিয়ে, সেই ছবিটা ব্যবসা করবো কি করে না দেখার জন্য, ও সবাই প্রথমে সাকসেস চায়, প্রথমে মনে হয় সাকসেস একটা লাগবে, কিন্তু ও যে অর্থ লগ্নি করেছে এটা নতুন ডিরেক্টরের নতুন একটা কাজে, এবং যথেষ্ট স্বাধীনতা দিয়েছে। এছাড়া কী করবো, সমাজে যা হতো ট্রোল হতাম, এখন সোশ্যাল মিডিয়াটা যেহেতু লুকিয়ে থাকা একটা মিডিয়া, যেখানে তুমি কাউকে ফেস করছো না, তুমি বহু দূরে অন্য জায়গায় অন্য কোথায় বসে আছো সেটা তুমি জানতে লোকের সময় লেগে যাবে, সেই জায়গা থেকে, সেই বাংকার থেকে একটা লোকের সম্বন্ধে অনেক কিছু বলে দেওয়া, সে যদি জনপ্রিয় না হয় তাহলে কিছুই না। তোমার কখনো এফেক্ট করেছে? না, আমার মনে হয় না। না, একটু রাগ লাগে, একটু খারাপ লাগে। দেখ, আমি আমার ছোটোবেলা থেকে যখন থেকে বড় হয়েছি তখন থেকে তো এটা কেন সহ্য করেছি। আমার পাড়ার দাদারা র্যাগ দিয়েছে, দিয়েছে, আমরাও ছোটোদেরকে র্যাগ ইন দ্য সেন্স এরকম বুলি করেছি, কীরকম ধরনের মজার বুলি করেছি। এটাকে নিয়ে এসে বললাম, এই এটা বল, এটার উত্তর দে, বা একটা কাজ করতে দিলাম, দায়িত্ব দিলাম ছোটো বলে, এই পুজো প্যান্ডেলে পেরেকটা এনে দে তো, যা ওখান থেকে, আমাদের একটা লের কারখানা আছে, সরস্বতী পুজো করবো, আমাদের কাগজ দিয়ে প্যান্ডেল করা হবে, একটু ছোটো যে আর কি, তাকে বললাম লেয়ের কারখানা থেকে যা লেই নিয়ে চলে এক বালতি, আমাদের লের মানে পোস্টার ছিল জোড়াবাগানের ওখানে, তো ওখানে আমরা সবাই জানতো যে পুজো টুজো বা এইসবের কাজ হলে লেই ওরা এক বালতি নিয়ে যা, 2 বালতি নিয়ে আর কি, অত সেটাই আনতে গেলে হয়তো বাচ্চাকে একটা দায়িত্ব, আমাদেরকে দিয়েছে এক সময় দায়িত্ব, পাড়াতে কোনো একটা গন্ডগোল হয়েছে,
তো গন্ডগোলে এসে পাড়ার দাদা একজন এসে আমাকে বলে, "এই তুই গিয়ে ওকে বলে দিয়ে তো খবর দে তো পাড়াতে গন্ডগোল হচ্ছে।" আমিও খুব বড় হয়ে গেছি, হ্যাঁ খবর দিতে যাচ্ছি এটা গন্ডগোলে, হ্যাঁ কাইন্ড অফ একটা ফুটবল ম্যাচ করে। তো এই ঠিক যা যা জিনিসগুলো হয়েছে, যা যা জিনিসগুলো আমাদের ছোটোবেলাতে ঘটেছে বা প্রত্যেকের জীবনে ঘটে, স্কুলে এখানে সেখানে পাড়াতে, আওয়াজ দেয়নি আমার ছোটোবেলায়। ট্রোলিং বলা হয়, সেটা তো ট্রোলিং বলা হয় না কোথাও। অ্যাকচুয়ালি বলা হয় না কারণ ওটা সোশ্যাল মিডিয়াতে হয়নি বলে, অ্যাকচুয়ালি তো তাই। একজনকে বলে আমাকে যেমন বুড়ি বুড়ি করে ডাকতো, আমার একটু ভুড়ি ছিল, হ্যাঁ। তো ছোটোবেলাতে ভুড়িটা একটুখানি ন্যাচারালি চওড়া হয় না, সবার তো আর বুড়ি হয় না, সবাই থাকে, আমার একটু বুড়ি ছিল। আমাকে পাড়ার দাদারা বাপিদা ভাবিদা নাম দিয়ে দিল বুড়ি, বুড়ি নাম হয়ে গেল আমার। আমি স্কুল বাসে যেতাম, সেখানে আমার সৌমুদা ড্রাইভার ছিল, সৌমুদা আমাকে বলতো এই ছুচো বলে ডাকতো, আমার নাম ছুচো হয়ে গেল, আবার ক্যালকাটা বলে ডাকতো। এবার এর মধ্যে ছুচো বলে ডাকা, বুড়ি বলে ডাকা আর ক্যালকাটাটার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে। কিন্তু এবার আমি এটাই বলতে গেছি, এগুলো কিছু নতুন না, আর হলে এ কথা শুনতে হয়েছে সবাইকে। আমি চোখের সামনে বসে শুনছি উত্তমবাবু সৌমিত্রবাবু নিয়ে আলোচনা হচ্ছে, দুই ফ্যানের মধ্যে, যে বলছে সৌমিত্রবাবু সম্বন্ধে সে কী করে এ কথা বলছে কে জানে, কি করে বলছে এ কথা, সে সাহস হলো কি করে তার বলা। তো আমি দেখেছি তো এগুলো কি, আমরা ফুটবল মাঠে ক্রিকেট মাঠে খেলা দেখছি, তখন একটা প্লেয়ারকে বলা হচ্ছে, ওয়াজেন্ট ট্রোলিং কি সেটা, সেটা এখন দাঁড়িয়েছে লুকিয়েও তুমি করতে পারো। মধ্যরাতে জেগে তুমি ঘুমিয়ে আছো, অন্য একটা লোক সেটা কমেন্ট করেছে, সেটা সাথে আমি দুটো কথা বলে চলে আসতে পারি, আমি চলে আসতে পারি, তুই আমার খোঁজ। আচ্ছা, এটা নিয়ে কি বলবেন নরেন্দ্র মোদী যে এসে শহরে বোটিং করছেন, নৌকা বিহার করছেন, ঝালমুড়ি খাচ্ছে, সেটা নিয়ে পাচ্ছেন করছেন উনি মানুষের মন্তব্য যে মানুষ বাংলার আবেগ নিয়ে, তো মানে বাংলার আবেগ নিয়ে যে প্রচার করছে, এই বিষয়টা তুমি কিভাবে দেখছো? না, আমি তো বাংলার আবেগ নিয়ে প্রচার করছেন বা কোন লোকেরা কি বলছেন জানি না, শুনলাম প্রধানমন্ত্রী নৌকায় করে ঘুরেছেন, তখন ওনার ইচ্ছে হয়েছে ঘুরেছেন, উনি প্রধানমন্ত্রী, উনি আশা করছি আমাদের এখানকার সব থেকে ম্যাচিওর লোক, উনি যখন মনে করেছেন একটা ফাঁকে এসে গঙ্গায় ঘুরবেন, তা কী বলবো, আমি বারণ করবো এখন, বলবো প্রধানমন্ত্রী গঙ্গায় ঘুরতে পারবেন না, বা উনি একটা আমাদের মুখ্যমন্ত্রী ছুটি কাটাতে পারবে না, এগুলো কী অদ্ভুত ব্যাপার এটা, আমি জানি না, মানে এগুলো খেয়েছেন তো খেয়েছেন ঝালমুড়ি, ওনার ঝালমুড়ি পছন্দ, খেয়েছেন, ঝালমুড়ি 10 টাকার খেয়েছে, এটা নিয়েও প্রশ্ন, 10 টাকার ঝালমুড়ি, আর তুইও সেটা আলোচনা করছিস 10 টাকা, মজা আমার মজা লাগছে, আমার মজা লাগছে এটা ভেবে যে একটা মানুষ সত্যি আজকে, আমি যদি খুব ভালো হতো, আমি ঝালমুড়ি খেয়েছি সেটা যদি খবর হতো, আমার এটা মনে হচ্ছে যে উনি ওই জায়গা পৌঁছেছেন, সত্যি মানুষ কত ওনাকে নিয়ে চিন্তিত, কেন্দ্রীভূত, নিশ্চয়ই সেটা একটা ডেফিনেটলি হবে। তো আমি একটু আগেও বললাম যে জনপ্রিয়তার শিখরে উঠলে তাকে নিয়ে আলোচনা হয়, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বলবে, সেটা নিয়ে আমার বিভিন্ন মানুষ বলবে, তারপরে বলা থেমে যাবে, আবার ওই একই বিষয় একই কিছু নিয়ে দুদিন বাদে আবার কথা বলবে। এবার সেটা কখন বলছে তার উপর ডিপেন্ড করছে। আবার যদি পুজোর সময় বলে একরকম কথা হবে, যদি কালী পুজোর সময় বলে একরকম হয়, ভোটের সময় বললে একরকম হবে। তো কি এগুলো নিয়ে কী বলবো, এ তো মানুষের খুবই স্বাভাবিক কিছু জিনিস, যেগুলো আমি আগেও দেখতে পেতাম হচ্ছে, এখনও হচ্ছে, একটু অন্য ফর্মে, অন্য জায়গায়। তোর নিজের তৈরি পাড়াতে তুই হচ্ছিস, এই পাড়াটা তোকে, তুই যখন ছোটোবেলায় বড়ো হয়েছে, আমরা যখন হয়েছি তখন আমি একটা পাড়ার ছেলে হয়ে গেছি, আমি জন্মেছি ওখানে, আমার ওটাই পাড়া। স্কুলে একটা জগৎ, পাড়ায় একটা জগৎ ছোটোবেলায়, আর একটু বড়োবেলায় কলেজ একটা জগৎ, পাড়া একটা জগৎ, বা যেখানে যেখানে ওই দিকে করছে খেলাধুলা, এটা নিয়ে করছে। এবার আমার বন্ধুবান্ধব কোথায় হলো, বেসিক্যালি পাড়া একটা, এ পাড়া যদি সেরকম ছেলে হয় খুব এদিক ওদিক ঘুরতে, আমি যেমন ছিলাম, আমার প্রত্যেক অনেকেই জানতো আমি অনেক পাড়ায় থাকি, আমি দমদমে অনেকেই জানতো আমি দমদমে থাকি, আমি জোড়াবাগানেও খাই, বেনিটলাতেও, আমি হাতিবাগানেও, আমি হেদুয়াতেও, আমি মানিকতলাতেও, হ্যাঁ, তা আবার আমি সোদপুরেও এ করি। তো আমি বিভিন্ন পাড়াতে আমার বন্ধুবান্ধব আমাকে পছন্দ করতো, ডাকতো, সেখানে আমি আড্ডা মারতাম রেগুলার, এরকম হয়েছে। এই একটা পাড়াতে 10 দিন বানাতে আড্ডা মারছি। এবার এখন কি হয়েছে, এখন আমরা নিজেদের একটা সোশ্যাল মিডিয়াতে পাড়া তৈরি করে ফেলেছি, আমাদের ইচ্ছে মতো করেছি, তুই রেখেছিস ওই বন্ধুগুলোকে, তুই অ্যাকসেপ্ট করেছিস,
এবার সেই বন্ধুগুলো যখন তোকে কথা বলছে তোর তোর লেগে যাচ্ছে গায়ে, বা অন্য পাড়ার লোক আলটপকে এসে বলে যাচ্ছে তুই কি করতিস, পাড়া যদি হতো তুই কি করতিস, তুই আমাকে বল। আওয়াজ দেওয়া কি মানুষের আজকের ধর্ম? কে জীবনে কাকে কোন দিন আওয়াজ দেয়নি বলতে পারবে? এটা বলতে পারবে যে আমি কোনোদিন কাউকে কোথাও আওয়াজ দিইনি? বলে আমি সফট আওয়াজ দিয়েছে, কেউ একটু খুব ইন্টেলেকচুয়াল আওয়াজ দিয়েছে, দিয়েছে সবাই, দেয় সবাই। কেউ কেউ ফটাক করে গালি দিয়ে দেয় ডেকোরাম ভুলে। আমাদের বন্ধু বান্ধবের মধ্যে যেমন হতো, একটা বন্ধু আর একটা বন্ধুকে, আমার আশা করছি তোদের বন্ধু বান্ধবের মধ্যে তাই হতো, যে একটা বন্ধু একটা বন্ধুকে অনায়াসে গাল দিয়ে দিল, সেটা বন্ধু বান্ধবদের মধ্যে হয়। আর কেউ শান্তভাবেই কথাটা আবার শান্তভাবে কথাটা বলতে পারে। এবার তুই যদি ওই ব্যাপারটাই কথা বলতিস অফিসে, তুই নিশ্চয়ই ওই গালটা দিতিস না, বা তোকে তোর অফিস কলিগ সেরকম দেবে না, আনলেস অ্যান্ড আনটিল ওরা তোরা অতটা পরিচিতির মধ্যে বা কনফিডেন্সের মধ্যে আছিস। তুই এবার একটা পার্টিতে তুই করতে পারিস না, কিন্তু অনেকে ভুলে যায়, অনেকে ভুলে গিয়ে ওই জায়গাটা ওরকম বলে ফেলে। ছবিতে আমরা বেশ কিছু ইস্যু দেখতে পেয়েছি, যেমন সুইসাইড রয়েছে, এবং এই সময়কার যে বাবা মার থেকে দূরে থাকা বা কাজের জন্য বাড়িতে সময় দিতে পারছেন না বাবা মারা, সেখান থেকে একটা দূরত্ব বজায়, সেখান থেকে নানা রকমের ডিপ্রেশন, এবং এই সময় ভালোবাসা ভাঙা এবং গড়ার মধ্যে আমরা খুব দেখতে পাচ্ছি যে এই প্রেম করছে তো এই ভেঙে যাচ্ছে। তবে লিভ ইন বিষয়টা অনেকটা বেশি বেড়ে গিয়েছে, বিয়ের থেকে অনেকটা সবাই একটুখানি দূরে থাকতে চাইছে। এই বিষয়গুলোকে নিয়ে কি বলতে চাইবে সব? দেখো, প্রথমত এই বিয়ের থেকে দূরের বিষয়টা আমাদের ছবির বিষয় না, কিন্তু এটা নিয়ে আমি ডেফিনেটলি আলোচনা করতে পারি। কিন্তু ছবির ক্ষেত্রে ছবির যে বিষয়টা আছে সেটাতে এই যে সংঘাতটা, এই যে কন্ট্রাডিকশনটা, জেনজিকে আমরা বুঝতে পারছি না বা আমাদেরকে জেনজি বুঝতে পারছে না, এইটায় সমর্পণ। তার গল্পটা অনির্বাণ যেটা লিখেছে এবং ও ডিরেক্ট করেছে, সেটাতে এইটা নিয়েই আলোচনা হয়েছে। ছবিটার মানে ছবিটার আলোচনা অফকোর্স হয়নি, ছবিটা ছবির মতো হয়েছে, কিন্তু তাতে এটা একটা বিষয়। এবং আর একটা বিষয় হচ্ছে যে একটা জেনারেশনের সঙ্গে একটা জেনারেশনের গ্যাপ তো নানা কারণ, এখন আমরা বলছি জেনজি, কিন্তু আমাদের সঙ্গে আমাদের আগের জেনারেশনের যে গ্যাপটা, যেটা কোনো কারণেই নয় গড়ে উঠেছে, সম্পূর্ণ একটা জীবনের পরিস্থিতি অনুযায়ী হয়েছে। আমার সাথে আমার বাবার এই চরিত্র, এখানে দীপঙ্কর সান্যালের বাবা, যেটা অঞ্জনদা করেছেন রোলটা, অঞ্জন দত্ত, আমার মা রূপা গাঙ্গুলি আমার এটাতে হেভি লেগেছে, রূপা আমার মা হয়েছে। হ্যাঁ, তো এবার তাতে কি এই এই দুটো জেনারেশনেরই কন্ট্রাডিকশন দেখিয়েছে, কিন্তু একটা তো খুব জেনারেলাইজ করে, আর একটা সেটা অতটা জেনারেলাইজ নয়, খুবই ইন্টিমেট একটা বাবা ছেলের সম্পর্ক। এবং সেখানে তার ভাই, আমি বলে দেবো না গল্পটা, তো আজ ভাই আছে, ভাই যুক্ত, সেটা নিয়ে অনেকটা ফ্রাস্ট্রেশন আছে এই লোকটার মধ্যে। এবং তার পরবর্তীকালে তার ব্যস্ততা, তার অ্যাম্বিশন নিয়ে তুঙ্গে থাকা একটা লোক কি জিনিস ফেস করছে, এবং সেই ফেসটা খালি তুঙ্গে থাকা লোক বলে নয়, যে কেউ ফেস করতে পারে, যার জন্য হয়তো সমর্পণ প্রোটাগনিস্টকে ওই রকম একটা দেখিয়েছে, যে একজন সার্জন, খুব টপ নচ সার্জন এর চরিত্র, যেটা আমি করছি সেটা দিয়ে। এতে কি এটা এই ছবিটাতে এই যে দুটো জেনারেশনের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা, এটা না মানে আমাদের দর্শক শ্রোতারা যদি দেখেন, তাহলে অনেক কথা বাবা মাকে বলতে পারে না, বাবা মা ছেলেকে বলতে পারে না, ছেলে বলতে পারে না, মেয়ে বলতে পারে না বাবা বা মাকে, সেগুলো না দুজনে। ডিপ্রেশন বিষয়টা নিয়ে কিন্তু এখনো বহু মানুষ আলোচনা করতে পারে না। প্রচুর বাড়িতে আমরা এখন এই বিষয়টা আমরা ঘরে ঘরে দেখতে পাচ্ছি, ডিপ্রেশন। কিন্তু দেখেছি আমার বন্ধু বান্ধবদের মধ্যেও দেখেছি, ডিপ্রেশন হলে বা কিছু হলে চট করে যদি বলি, আমি যেমন নিজের ক্ষেত্রে আমি সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করি, আমার কোনো রকম সমস্যা হলেই আমি কনসাল্ট করি, আমি রেগুলারই এমনি কথা বলি সাইকিয়াট্রিস্টের সাথে। কারণ কোনো মন খারাপ যদি কারুর হয়, ডিপ্রেশনের জন্য বলছি, যদি হয়, তো ডিপ্রেশন তো এমনি খুব স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। জীবনে অনেক সময় আমাদের অনেক কিছু না পেলে না করলে খারাপ লাগে, এবং তার থেকে একটা ডিপ্রেশন হয়। সেই ডিপ্রেশনের একটা লিমিট থাকে, সহজাত স্বাভাবিকভাবে সেটা আবার চলে যায়। একটা মানুষের বিয়োগ হলে, প্রিয় মানুষের, একটা সার্টেন ঘন্টার পরে মানুষ আস্তে 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 নর্মালাইজ হয়ে যায়। মানুষের এটা একটা ধর্ম, মানুষের ভুলে যায়। তো সেখানে মানে আমি কি নিয়ে বলছিলাম, আমি একটুখানি, আমি
ডিপ্রেশন নিজের বলছেন, হ্যাঁ। সো একটু এত মাঝে মধ্যে অন্য চিন্তাও চলে আসে কথা বলতে বলতে। তো বিয়োগ হলেও ডিপ্রেশন হয়, সে ডিপ্রেশনটাও কেটে যায়, আমার সব কিছুরই ডিপ্রেশন কাটে, কিন্তু কারোর কারোর ক্ষেত্রে ডিফারেন্টলি। আমার বাবা যখন মারা গেল তখন আমার চোখ থেকে এক ফোঁটা জল বেরোয়নি, মানে বেরোয়নি। আমার ভাই পাগলের মতো অবস্থা। আমার মাকে যতটা ভেবেছিলাম, মাকে দেখে ভাবছিলাম বিরাট সামলাতে হবে, ততটা হয়নি। তো আমরা একে একে তিনজনেরই আমাদের প্রেশার লেভেল 3 রকম। কিন্তু এই মা প্রতিদিন বাবার ছবির সামনে বসে চা খায়। আমি মাকে ফোন করলে, যখনই ফোন করি তখন আর মা আর বাবা দুজনকে একসাথে দেখা হয়ে যায়, ভিডিও কল করি। না ইন্টেন্সিটি ফিলিং, এই যে বলছি না এখনকার ছেলেমেয়েরা যেটা করছে, কেন করছে? কেন করছে? করছে কারণ এটা সময়ের ডিমান্ড, ব্যাস এটুকু বুঝতে হবে। তারা কেন চাইছে যে বিয়েতে যাবে না, কেন? ওদের দিকটা ভাবতে হবে তো। আমরা তার আগের জেনারেশন এমন বন্দোবস্ত করেছি, আমরা সবাই নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি করে বসে আছি। আমরা এত ঝামেলা দেখিয়ে দিয়ে গেছি ওদেরকে বাবা মায়ের মধ্যে, বাচ্চাগুলো দেখেনি। বাচ্চাগুলো দেখে রিয়েলাইজ করবে না, কোনো ডিসিশন নেবে না যে আমি কিভাবে আমার জীবনটাকে কাটাবো। আমি তোমার মতো জীবন কাটাবো না, এটা তারা মনে করছে। আমার মা যখন বিয়ে করেছেন, মায়ের কি কোনোদিন মনে হয়নি এই মানুষটার থেকে শান্তি পেলে বেঁচে যেতাম? বা আমার বাবার কি এত রাগ হয়নি যখন মনে হচ্ছে সব সংসার ছেড়ে চলে যায়? কিন্তু তবুও তো আর একসাথে ছিল, আমার দাদু ঠাকুমা একসাথে ছিল, তখন সেটা নর্ম ছিল, সেটা হতো। এবং মেয়েদের কিছু করার ছিল না মেজরলি। ছেলেদেরও তখন একটা ডিভোর্স দিতে যাবো বলতে গেলে কষ্ট হতো, ভাবতে হতো বাবা ছিছি কী করছি, ডিভোর্স দিচ্ছি। সেখানে আমাদের জেনারেশন এসে বা আমাদের আগের জেনারেশনে এসে আমাদের ডিভোর্সের ছড়াছড়ি, সেপারেশন। তো তারা মনে করছে যে ভাই ফাইনালি একসঙ্গে একসাথে ভালো করে জমিয়ে একে অপরের সমস্ত জিনিসের অধিকার এবং নির্ভরশীলতা নিয়ে বাঁচবো, এইটা করতে তার আগেই ব্রেকআপ হয়ে গেলে হয়ে যাক, ঝেলবো না এটা। তো কি কমিটমেন্ট বা কোথাও কি মানে ওই সেই জায়গাটা সময়টা কমিটমেন্ট থাকছে। কার কিসের প্রতি কমিটমেন্ট আছে, কি কমিটমেন্ট আছে? বিয়ে করেছি বলে অন্য সম্পর্ক করেনি, এরকম পুরুষ মহিলা আছে নাকি যে একটাই বিয়ে করেছেন কোনো সম্পর্ক করেনি? নেই। বিয়ে করলেই সব কমিটমেন্ট। যদি ওইটা খালি ভাবিস, কমিটমেন্ট কমিটমেন্ট। একটা মানুষের হাজার লিখে কমিটমেন্ট হয় না। যখন বিয়ে করে সই করে তখন ওগুলো লেখা থাকে না বিয়ের সইতে, কিন্তু ডিভোর্সে সই করার সময় অনেক কিছু লেখা থাকে, টার্মস। তো এখন যদি ওরা মনে করে সেই টার্মসটা বিয়ের আগে করে নাও, কি ক্ষতি? কিছু ক্ষতি নেই তো। ওরা মনে করছে ওটা ওদের জীবন, আমরা আমাদের জীবনটা কাটিয়েছি ঘাত প্রতিঘাতে। আর ওদেরকে মাস্টারি করার মতো কে ক্ষমতা কেন আমাদের আছে? তো ফ্রেশ মাইন্ড, ফ্রেশ ব্রেন, চিন্তা করছে, নিজেদের কথা ভাবছে, কারেক্ট আছে। তারা তাদের মতো করে ভাবুক। এই জেনারেশনকে আমাদের তৈরি থাকতে হবে। তার আমার যেটা মনে হচ্ছে যে আমাদেরকে রেডি থাকতে হবে যে আমাদের হলো টলো যা হলো কেরিয়ার টেরিয়ার, তারপরে আর ছেলে মেয়েদের সঙ্গে বিরাট যোগাযোগ ফোগাযোগ হয়তো থাকবে না, থাকবেই না হয়তো। এরকম বাবা ছেলে হয়তো হবে যে ছেলেটা ছোটোবেলা থেকে স্কুল পড়েছে বোর্ডিংয়ে, মাঝে এসছে চলে গেছে, আবার এ করছে, পড়াশোনা করতে করতে বিদেশে চলে গেছে, আবার ওই রকমই সম্পর্ক থাকবে তাদের মধ্যে, ওই বোর্ডিং থেকে ফিরে আসার মতো। হতেই পারে, এখনো হচ্ছেও হয়তো। এটা তো মানুষই তৈরি করছে, এই জন্য কাউকে দায় দোষ দিয়ে লাভ নেই, ফালতু কেন এগুলো বলার। আসলে সোশ্যাল মিডিয়া এটা একটা বড় একটা ইম্প্যাক্ট, যেহেতু সোশ্যাল মিডিয়া অনেকটা অপশন দিয়ে দিচ্ছে তোমার সামনে। তো বেশ করেছে, অপশন দিয়েছে, অপশন নেবে না কেন? দেখবে না? একটা মানুষের অধিকার নেই আমি কি দেখবো কি দেখবো না? দেখে সে তৈরি করবে, ফাইনালি সেই করবে। তো এত ছেলে মেয়ে যে মনে হচ্ছে ফোন নিয়ে তারা মাথা গুঁজে বসে আছে, বা যখন দেখতে পাচ্ছি তাদের মধ্যে সবাই কি ফোনটা নিয়ে পাপারাজ্জি না কি বলে ওইটা খেলছে, কি এটা বলে খেলা? পাপারাজ্জি তো ফটোগ্রাফার্সদেরকে বলে, না না ওটা না, কি একটা গেম খুব হয়েছিল। আমি গত বছরই ইলেকশন কভার করতে গেছিলাম একটা গত নির্বাচনে একটা টেলিভিশন চ্যানেলের জন্য। তখন দেখছিলাম যে সব বাচ্চাগুলো ওই গেমটা বসে বসে খেলছে।
হ্যাঁ, বাচ্চা বাচ্চা ছেলে সব মোবাইল। অনেক অল্প বয়সের হাতেও দেখবে ফোন, তারা কিন্তু ফোন নিয়ে ব্যস্ত, স্বাভাবিক। তারা ফোনের অনেক কিছু জানে যেটা হয়তো আমরা অনেক পরে জেনেছি। হ্যাঁ হ্যাঁ, তারা জানে অনেক কিছু, তুমি আমি জানি না তো। ওদের জানলে ক্ষতি কি? এই তোমার ভগবানের মতো ইউএর ওপর রাগ করে অ্যাডামের উপর রাগ করা হয়ে যাবে। কেন রাগ করবো? ওমা সত্যিটা দেখেছে, সত্যিটা দেখছে, সত্যিটা জানে, সত্যিটা বুঝবে, আর অনেক স্পষ্টভাবে অনেক কিছু শিখবে। এই জেনারেশন করবে তো, সেটা করবে, অনেক ভণ্ডামি কমবে, যা হবে স্ট্রেট হবে। ফলত জেনজিকে আমার মনে হয় না, এই আমরা আমাদের জেনারেশন আগের জেনারেশন দোষ দিয়েছে শুনেছি, আবার পিঠ চাপড়েও দিয়েছে, সেরকম লোকও পেয়েছি। পিঠ চাপড়েছে এরকম লোকও পেয়েছি, সৌমিত্রদার মতো লোক, হারানন্দার মতো লোক পেয়েছি পিঠ চাপড়ে দিচ্ছে। হ্যাঁ, কোনো দরকার ছিল না, না করলেই পারতেন ওনারা। আবার এরকম পেয়েছি যারা সমালোচনা, হৈমন্তী আমাকে হেভি টেলিভিশন পর্দায় দাঁড়িয়ে আমাকে বকেছিল, হ্যাঁ এই তুই গানটা শিখে আয়। খারাপ লেগেছে, তোরা কি গান গাছ, তোরা এইসব করছিস সালা সালা বলছিস। সেই আবার সেই হৈমন্তী আবার মিরাক্কেলে গিয়ে অসাম সালা বলে গাইলো, তো হৈমন্তী বদলালো, হৈমন্তী বুঝতে পারলো, হৈমন্তী অত্যন্ত লিবারাল। এবং তার পরবর্তীকালে হৈমন্তীর সাথে আমি বসেছি একটা শোতে, আমাকে বলছে তুই একটা গান, আমি কবে তৃষিত এ মরু খুব ভয়ে ভয়ে গেয়েছি 2 লাইন, বলছে তুই কি চমৎকার গাইলি, আর তোকে আমি শুনেছি তুই একটা গানকে যে কোনো অন্য মেজাজে নিয়ে চলে যেতে পারিস। এই হৈমন্তী দিদি বকেছে, আবার প্রশংসা করেছে, ফোন করেন কোনো কিছু ভালো লাগলে, এই তোর যা পাখি উঠতে দিলাম তোকে, ভালো হৈমন্তী পেয়েছি তো বড়দের থেকে। আবার অনেকে আছে যে ওই যে বললাম প্রথমে রেগেছে, এ বলেছে আবার প্রশংসা করছে। এটাই হচ্ছে আমার কাছে আসল দিদি, যে বা দাদা বা আগের জেনারেশন যারা বকবে হয়তো, তারপর বুঝবে না এটা বকা ঠিক হয়নি, বা বকেছি এখন এটার জন্য প্রশংসা করা উচিত, সেগুলোই হচ্ছে আসল গার্জেন, যারা দুটোই করে থাকবে, সোহাগে রাখবে, শাসনে রাখবে, তারাই ঠিক করবে। আমি ডেফিনেটলি পাত্তা দিই। আমি আমাকে যদি কেউ বলে, ধরো আমি একটা কথা বলে ফেলেছি, আমি কিছু বলেছি করছি, এমনিতে তো আমার প্রতি কেউ কোনো রকম কিছু বলে না। একটা কোনো কথা বলেছি, এটা বলার পরে আমার বউ যদি বলে তুমি এই কথাটা বলবে না, এই কথাগুলো বলো না, এগুলো ডিস্টার্ব করে আমাকে, কোনো একটা কথা, আমি ডেফিনেটলি সেটা চেষ্টা করি, শোধরানোর চেষ্টা করি, যে ভাবার চেষ্টা করি ওর পয়েন্ট অফ ভিউ থেকে। আমার মায়ের পয়েন্ট অফ ভিউ থেকে ডেফিনেটলি ভাবার চেষ্টা করি যে তার ছেলে সে বলেছে একটা কথা বলে, তো আমার মা ওয়ারিড হয়ে কোনোভাবে আমার এটা লিখেছে যে তোমাকে তো সবাই নজর করবে, আমাদের কেউ নজর করবে না, তুই এনে বলো না। আমি উত্তর দিইনি কোনো এখনো, তার মধ্যে তুই এসে গেছিস ইন্টারভিউ নিতে, তো হ্যাঁ, তো শুনতে আগে আগে একবার হয়েছে এরকম, আমাকে একটা পার্টি থেকে ফোন করেছে বলে একজন, সে ফোন করে, আমি নাম নিচ্ছি না কারণ সবাইকে চেনে, তো নিয়ে বলেছে। এবার আমি সেসব মাকে ফোন করেছি, আমার তো কোনো আমি মাথাতেই নেই, কারণ আমি বললাম তো যে আমার ওটা মাথাতেই ঢোকে না, আমি জাস্ট বুঝি না কিছু কিছু জিনিস, আর সেই উত্তরগুলো আমি পাবো না, আর যদি পাইও তাহলে আমি করবো না। যদি ওই উত্তরগুলো পাই ওদের কাছ থেকে, যেটা ফাইনালি আর কি দেওয়ালে পিঠ থেকে উত্তরটা দেবে, তো সেটা শুনলে তো আমি আরও করবো না, পারবো না। তো সেটা একটা বলেছে অফিসার, আমি মাকে তারপরে ফোন করে, মা কি পলিটিক্স করছি, ফ্র্যাকশন অফ এ সেকেন্ড সময় লাগেনি বলতে, একদম না এইরকম গলায়, একদম না, তুমি এইসব তোমার কোনো প্রয়োজন নেই ছিল, এই নাম ধরে ডাকলো মানে বোঝা গেল যে আর কি খুব সিরিয়াসলি নিয়েছে। আই সেড মা বললে সত্যি আমি আমি শুনবো মায়ের কথা, যে ফাইনাল ডিসিশন যদি জায়গায় এখানে আসে তাহলে আমি মায়ের কথা শুনবো। দ্যাট ইজ বিকজ মাকে আমি দেখেছি যে আমার মা আমার বিরুদ্ধেও ডিসিশন নিতে পারে। আমার মা যখন সময় এসছে এরকম, যখন মাকে পক্ষ নিতে হবে, তখন মা নিজের ছেলের পক্ষ না নিয়ে অন্যের পক্ষ নিচ্ছে, কারণ মা মনে করেছে এটা তুমি ঠিক করছো না। ফলে আমি মায়ের সিদ্ধান্তের উপরে ঢুকানি বিশ্বাস করি। এবার যে প্রশ্নটা আসছিলাম, মা চাইলে, ব্যাপারটা হচ্ছে মা চাইলে আই ট্রাই টু
স্যাটিসফাই। আর তো কেউ নেই আমাকে সেরকম বললো, এই পরিবারের কেউ যদি কিছু চায় যে এটা করো না, ওইটুকুই তো বলছি, আর তো কিছুই চাইনি আমার। এবং শেষ করতেই হচ্ছে, প্রত্যাবর্তন কবে আসছে দর্শককে জানিয়ে দাও। এবং প্রত্যাবর্তন তোমার জীবনে কোন কোন বিষয়ে বদল আসলে ভালো হয় তোমার জীবনে, কিন্তু কি বলবে সেই বিষয়ে? আমার জীবনে আমি একটু নরম হলে ভালো হয়। ফার্স্ট আমি একটু নরম হলে ভালো হয়। আমি আমার মনে হয় আমি একটু নরম হলে অনেক ভালো হয়, অনেক ভালো হয়। না, সার্কাস্টিক নয়, আমি বুঝতে পারি, আমি যদি একটু নরম হই, একটু মিহি হই, একটু 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 যদি একটু 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 নলেন গুড়ের সন্দেশের মতো একটু যদি একটু হই, তাহলে ভালো লাগবে। কড়া পাক সবার ভাল লাগে না, এটা বুঝতে পারি। ব্যাংক ব্যালেন্স বাড়বে আমি যদি একটু নরম হই। এই যে এই ছবিটা প্রত্যাবর্তন, এটা নিয়ে খুব মানে করে সমর্পণ বলছে যে কাকে গুরুত্ব দেবে, সময়কে গুরুত্ব দেবে, নাকে যাকে গুরুত্ব দাও তাকে সময় দেবে। জীবনে মা বাবা বন্ধু বান্ধব হ্যান ত্যান তাদেরকে গুরুত্ব তো কোথাও একটা দিয়েছি বলে বন্ধু ভাবি, কাছের লোক ভাবি, তাদেরকে সময় দিচ্ছি না তো। আমার তো সময় দিচ্ছি অন্য জায়গায়, অর্থোপার্জনের জন্য হোক বা আনন্দের জন্য হোক, নিজের খুশির জন্য, যা যেন আমরা অন্য জায়গায় সময় দিচ্ছি। সেই সময়টা মায়ের সঙ্গে 2 ঘন্টা বসে থাকলে মা মজা পেত। তোমরা যারা সিনেমা দেখতে ভালোবাসো, বাংলা সিনেমা দেখতে ভালোবাসো, তারা এসো। পাওনার মধ্যে আলাদা করে যেটা পাবে হয়তো, সেটা হচ্ছে এই ছবিতে দুর্দান্ত অ্যাক্টার্সরা রয়েছে। আমার নিজের অঞ্জনদার সঙ্গে প্রথম কাজ, এবং ইট ওয়াজ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স অঞ্জনদার সঙ্গে কাজ করার। আমি তো ওনার অভিনয়ের গুণমুগ্ধ, এবং একটা সিন ওনার সঙ্গে করতে পেরেছি, একটা দুটো সিন আমার সেটা খুব ভালো লেগেছে। আর রূপা, কনি, অপা, খরাজদা, হ্যাঁ, ছোটো ছোটো অনেক চরিত্রে, ডক্টর, আমাদের ডক বলি আমরা, সরি, তারপরে গৌরব বলে একটি ছেলেও খুব ভালো একটা গান লিখেছে, এটা করেছে, বনি মিউজিক করেছে। সো দিজ আর দ্য থিংস যেগুলো আছে এটার মধ্যে এলিমেন্ট, এদের অভিনয় দেখতে পারবে। এমনকি মিষ্টিও খুব সারপ্রাইজ করেছে ওইটুকুনি, ফার্স্ট টাইম তার ছবিতে কাজ করে। খুবই ইম্পর্টেন্ট রোল, ওকে ঘিরেই অনেকটা গল্প, ভালো কাজ করেছে। এটা পাবে খুব স্বাভাবিকভাবে যেগুলো পাও। সো প্লিজ কাম, এসো হলে, এসো অডিটোরিয়ামে, এসে দেখো, দেখে তোমাদের মত দাও, ভালো বলো খারাপ বলো। এইটাই আবার সোশ্যাল মিডিয়াতে লেখো, খারাপ হয়েছে ওটা লেখো, তক্ক হোক। দুজনকে তুমি বলো, তোমাকে কয়েকজন ট্রোল করুক, হাট বাড়া সিলাই দেওয়ার অভিনয় করতে পারে, এগুলো না লিখলে হবে না। হ্যাঁ, ভালো থেকো, ভালোবেসো। সো মাচ এতটা সময় আমাদের দেওয়ার জন্য। এরকম আরও সাক্ষাৎকার দেখার জন্য চোখ রাখুন KTV বাংলার পর্দায়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা, KTV বাংলা, কলকাতা।